করে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সুযোগ্য কর্ণধারের মতো হাল ধরে ধীরে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার নামে জীবন, আর ভেবে যাওয়া মানে জীবনের আর এক নাম মরণ। না, আমি যখন এত দূর এগিয়ে গেছি তখন কোন বাধাই আমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারবেন না। আলাদা করে দিলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে। জামাই বাবুর মৃত্যুর পর আইনত অরূপ অর্ধেক সম্পত্তি পাবে। তাহলে কি হবে ভাই? তাহলে কি হবে? বুদ্ধির খেলায় এগিয়ে যেতে হবে। যদি অরূপকে এই বাড়ি থেকে পালাতে হবে। জামাই বাবু অরূপকে খুব ভালোবাসে। অরূপকে জামাই বাবুর সামনে হেয় করতে যাতে জামাই বাবুর অরূপের উপর বিতৃষ্ণা জন্মায়, আর সেই বিতৃষ্ণার ফলে অরূপ মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে যাবে, আর কোনদিন ফিরে আসবেন না। তুমি খুব দেরিতে বোঝো দিদি, অল্প বাড়ি ছেড়ে চলে গেলেন, ও তার সঙ্গে চলে যেতে বাধ্য হবে। শুনতে পাচ্ছি না, এমন দুটো খেয়েও শান্তি নেই, এমনকি রাত্রে ঘুমাতেও পারছি না। তোমার কোনো চিন্তা নেই দিদি, ওদের বাড়ি থেকে বানানোর দায়িত্ব আমার। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে। আমি তোর কথা মতো সব কাজ করবো, শুধু তুই। অলোক আমার নিজের ভাগ্যে ভাগ্যে শুরু হবে, সেটা নিশ্চয়ই আমি চাইবো। তাই অলোকের মঙ্গলের জন্য আমি এমন কোনো কাজ নেই তুমি তা করতে পারো না। কিন্তু মামা, আমার খুব বেশি মঙ্গল করতে চাও না। দেখবে মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই হয়েছে আমার বেশি। তুই এতক্ষণ কোথায় ছিলি বাবা? বাড়িতে ছিলাম, আর দেখছিলাম কি দেখছিলি? একটা সাজানো সংসার কেটে তসতাস করে যাওয়ার চক্রান্ত কিভাবে চলছে। ও মা গো, আমার ইন্দ্রনীতি শান্তির সংসারে অশান্তির আগুন ধরিও না। সে আগুনের কারণে আমরা সকলে পড়ে ছাই হয়ে যাবো, আমরা কেউ রিহাই পাবো না। তুই তো মামাকে এত ছোট ভাবতে পারলি? আমার ব্যবহার আমাকে ছোট ভাবতে বাধ্য করেছে। দিদির সংসারে আছে, খাবে দাবে ঘুমাবে, তা না করে যদি একজনের ক্ষেত্রে কান ভারী করে পৌঁছে চায়, তাহলে কি আমার উচিত ওই মামার পায়ে পুঁতে পূজা করা, তাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া? দেখো দিদি, দেখো অনুপমাকে। অনুপের কথা তুই কিছু মনে করিস না ভাই, আমি তো তোকে কোনোদিন কিছু বলিনি। না না, মা যখন তোমাকে কিছু বলেনি তখন তোমাকে বাড়িতে থাকা উচিত, কারণ তুমি চলে গেলে মা বুদ্ধির খেলায় একবারে দিশেহারা হয়ে পড়বে। আমি তোমার কতখানি শুভাকাঙ্ক্ষী, আজ না বুঝলেও একদিন তুমি তা বুঝবে, আর সেই শুভদিনের জন্য তোমার দেওয়া সমস্ত অপবাদ আমি মুখ বুঝে সহ্য করে এখানে অপেক্ষা করব। কারণ না, অপেক্ষা আমাকে করতেই হবে। মামা খুব সুন্দর অ্যাক্টিং করে গেল। লেখাপড়া শিখে তুই এত নিচে নেমে গেছিস। লেখাপড়া শিখেছি বলেই তো আমার মনুষ্যত্ব আমি তোমাদের পায়ে জলাঞ্জলি দিতে পারি না। লেখাপড়া না শিখে আমি যদি মন করে থাকতাম, তাহলে মামাকে নিয়ে তোমাদের মতো মাতামাতি শুরু করে দিতাম। সুন্দরের সম্বন্ধে তুই যদি সুন্দরের মতো থাকতো, শ্রদ্ধা আমি নিশ্চয়ই করতাম না। মা, বলো তো আমি বৌদি 2 দিন উপোস করে আছে কেন? আমি কি করে জানবো? আমি যদি বলি বৌদিকে তুমি খেতে দাওনি, আমি তুমি একদিন নুন বেশি দিয়ে ফেলেছিল বলে এই সামান্য অপরাধে তাকে তুমি 2 দিন না খেয়ে রেখেছো। না, এসব মিথ্যে কথা।
বৌদির হাতে এখন কার্যরতা তুলে দাওনি কেন? আমি ওটা তোর বিয়ে দিয়ে বৌমা এনে তার হাতে তুলে দেবো। যার তার হাতে তার অজিলি তুলে দেওয়া যায় না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বিয়ের সবকিছু পাকা করে ফেলেছি। ভবানীপুরে আমার এক ছেলে মেয়ে, দেখতে শুনতে খুব ভালো, তোর সঙ্গে সুন্দর মানাবে। আমি করবো না। কেন কেন? এক পুত্রবধূকে তুমি যখন আপন করে নিতে পারোনি, আর এক পুত্রবধূকে তুমি কোনোদিন আপন করে নিতে পারবে না। তাই আমি চাই না কোনো মেয়েকে এই বাড়িতে এনে খাঁচায় পুড়িয়ে কুচিয়ে কুচিয়ে কত বিখ্যাত করে তুলতে। মাগো, আমাকে তুমি যেমন ভালোবাসো দাদাকে কি একটু ভালোবাসতে পারো না? তাই মহরাম আমরা একই মায়ের পেটের দুই ভাই, তবু আমাদের জন্মদাতা পিতা তো এক। ওই দাদা তো কোনোদিন তোমাকে বিমাতা বলে অশ্রদ্ধা করেনি মা। আমি যা কিছু করি তোর ভালোর জন্যই করি। না, আমার ভালোর জন্য তুমি কইকেই শাস্তে দেও না। কইকেই শাস্তে মন্ত্রার মতো মামা হয়তো তোমাকে বাহবা দেবে, কিন্তু আমার কাছ থেকে কোনোদিন পাবে না শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। মাগো, তুমি দেখবে তোমার মনের অশান্তি কেটে সংসারে নেমে আসবে স্বর্গীয় আমিও ধারা। মা, স্বর্গীয় আমিও ধারা। তোমাকে দুদিন খেতে দেওয়া হয়নি এ কথা অনুপকে কে বলেছে? কই, আমি তো কাউকে কিছু বলিনি মা। তাহলে অনুপ জানলো কি করে? আমি জানি না মা, আমি কিছু বলতে পারবো না। জানি না নেকা শয়তানি ভেবেছিস আমার বিরুদ্ধে বাড়ির সকলকে তুই খেপিয়ে তুলবি? জানিস তোর ওই 20 দাঁত আমি ভেঙে দিতে পারি। মাগো, আমাকে আপনি যতখানি ছোট ভাবেন আমি ততখানি ছোট নই মা। আপনি শুধু শুধু আমাকে আমার মুখের উপর আমার কথা দেখ দেখ তবে মজা। শয়তানি ডাইনি আমার কাছে যাকে বৌদির গায়ে তুমি হাত তুললেই, যাকে তুমি খেতে দাওনি, অথচ গাধার মতো খাটিয়ে নিয়েছো, তার গায়ে হাত তুলতে তোমার বিবেকে এতটুকু ভাবলো না? তুমি শাশুড়ি হয়ে পুত্রবধূর প্রতি যে ব্যবহার করলে, এরপর কি কোনো পুত্রবধূ তোমাকে শাশুড়ি বলে সম্বোধন করবে? যে তোমার দেওয়া শত নির্যাতন মুখ বুঝে সহ্য করে সংসারে মঙ্গল কামনা করে, অলক্ষী সেনায় অলক্ষী তুমি। বৌদির প্রতি যে আচরণ করেছো তা সভ্য জাতির কলঙ্ক। আমি যে তোমার ছেলে এ পঞ্চায়েত দিতে লজ্জায় আমার মাথা নত আছে। তাই ভগবানের কাছে কাল মনোবাক্যে প্রার্থনা করছি, তোমার মতো মায়ের গর্ভে যেন কোনো সন্তান না পায়। তুমি মানাও, তুমি ডাইনি, তুমি রাক্ষসী, তুমি রাক্ষসী। আমি রাক্ষসী হব, তবু সতীনের ছেলে বউকে আপন ঠাকুরপো, মাকে কেন তুমি অপমান করতে গেলে ভাই? তোমার দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না বৌদি। সর্বাংশা ধরিত্রীর মতো আর কত দুঃখ তুমি সহ্য করবে বৌদি? না না, এই দেখো ঠাকুরপো, আমার তো কিছুই হয়নি ঠাকুরপো। বাবারে
বিশ্বাস করতে হবে তোমার কিছু হয়নি। ওগো আদর্শ কুলবধূ, মুখে হাসি সাজি আর কত ব্যথা মুখের মধ্যে লুকিয়ে রাখতে চাও। কাঁদো কাঁদো, চোখের জলে পৃথিবীর ভাবটা দিয়ে দিয়ে ভাবটা একটু লাঘব করো। সংসারের কাছে কিছু না পেলেও মনের দিক থেকে একটু শান্তি পাবে বৌদি, শান্তি পাবে। পরলে তোমার লাল পেড়ে শাড়ি, হাতে তোমার শঙ্খ বলায়, গলাতে তোমার প্রভাত সূর্যের মতো লাল টকটকে সিঁদুর। ওই সিঁদুর দেখে আমার কি মনে হয় জানো বৌদি? কি মনে হয়? তোর চোখে জল কেন? ও বুঝেছি, নিশ্চয়ই তোর শাশুড়ি তোকে কিছু বলেছে। না বাবা না, আপনি বিশ্বাস করুন বাবা, মা আমাকে কিছুই বলেনি। তুই অস্বীকার করলেও আমি তো জানি তোর শাশুড়ি তোকে দুবেলা কাল মন্দ না দিয়ে মনে সে শান্তি পায় না। তোদের দুজনের মুখের দিকে আমি ভালোভাবে তাকাতে পারি না। সংসারে সমুদ্রের অতই জলে দুটি অসহায় প্রাণী ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। ধীরে দাঁড়িয়ে সেই দৃশ্য নিজের চোখে যাচ্ছে, তবু চলে প্রেমে আমি তোদের কিনারায় আনতে পারছি না। কারণ বাবা আপনি চুপ করুন। অরূপের মায়ের ইচ্ছা ছিল অরূপ লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার সেই স্বাদ পূর্ণ হবার আগে 5 বছরের অরূপকে কোন ছাড়া করে এক বুক আশা নিয়ে এই পৃথিবী থেকে জীবন বিদায় নিল।
মৃত্যুর সময় আমার হাত দুটো ধরে বলেছিল, তুমি আমার বিয়ে করো, অরূপ যেন মায়ের এই অভাব বুঝতে না পারে, তাই তার কথা কথা অরূপকে সুখে রাখবার জন্য আমি আমার বিয়ে করলাম। মাগো, যাকে আমি কাঞ্চনে ভেবে এই সংসারে নিয়ে এলাম, সে শুধু কাজ ছাড়া আর কিছুই নয় মা, আর কিছুই না। এই বাড়িতে এসে সেই প্রথম দিন থেকে অরূপকে বিষ নজরে দেখতে শুরু করলো, আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমি তোকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি মা। বাবু, দ্বিতীয় পক্ষের স্ত্রী নেই, সতীনের ছেলেকে আপন করে নিতে জানে না, এই চরম সত্যটা আমি জানি না, বুঝলাম। সেদিন আমি অনেক দূরে চলে গেছি, সেখান থেকে আরে ফিরে আসারে আমার কোনো পথ ছিল। আপনি চুপ করুন বাবা, আমি যখন রামের মতো স্বামী, আত্মস্বরূপের মতো বাবা আর লক্ষণের মতো ঠাকুর পেয়েছি, তখন শত রাগ কাটার আঘাতে কত বিখ্যাত হলেও এই সংসারের মরা গাছে আমি ফুল ফুটাবই ফুটাবো। শুধু আপনি আমাকে একটু আশীর্বাদ করুন বাবা। বাবা 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 বাবা, তুই আমার অসময় কোথায় বেরোচ্ছিস? বাবা, এক্ষুনি আমাকে একবার হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যাবি কেন? কার কি হয়েছে? নয়নপুর থেকে সংবাদ এসেছে, শ্বশুর মশাই অসুস্থ, অরূপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা, অরূপ? হ্যাঁ বাবা, অসুখ বাবা হসপিটালে। বাবা, আমি একটু হসপিটালে আমার বাবাকে আমি দেখতে যাবো। আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন বাবা, একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ অরূপ, তুই বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও, আর আমি বিকেলে গিয়ে ব্যবসায়ীকে দেখে আসবো। চল বাবা, তাড়াতাড়ি চল। আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার হার ছোড়া কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো? ভালো করে খুঁজে দেখো। আমি কাল দিনু ঠাকুরপোর বাড়ি থেকে বেরিয়ে এসে টেবিলের ডোরা রেখেছিলাম, এখন আর সেটা দেখতে পাচ্ছি না। হায় হায় হায়, সংসারে যত লোক থাকতে সবার সামনে রেখে তোমার হার চুরি করে নিয়ে গেল, আর আমরা কেউ দেখতে পেলাম না। বাড়ির ভিতরে যদি চোর থাকে তাহলে কি করে দেখতে পাবো? ঠিকই বলছে, আমি যখন এ বাড়িতে থাকি আমাকে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আমার যা কিছু আছে তোমরা সব পরীক্ষা করে নাও, পরে যেন আমাকে দোষ দিও না। এই দেখো, এই আমার জামার পকেট, এই আমার প্যান্টের পকেট, এতে যদি না হয় তুমি নিজে হাত দিয়ে দেখো দিদি। আমার সুন্দর মাগো, তুমি হয়তো আমাকে অবিশ্বাস করবে মা, তা আমাকেও তুমি পরীক্ষা করে দেখতে পারো মা। এই দেখো আমার প্যান্টের পকেট, এই দেখো মা আমার পাঞ্জাবির পকেটে। আরেকটু হলে আমার হার ছোড়া নিয়ে চলে যেত বাইরে। তুই আমাকে আর কোনোদিন মা বলে ডাকবি না, তোর মতো চোরের মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, কি বললে মা? তুমি কি বললে? আমি চোর? আমাকে এত বড় কথা তুমি বলতে পারলে মা? ছোটবেলা থেকে আমি এই বাড়িতে আছি, তোমাকে না বলে কোনোদিন কোনো জিনিসে আমি হাত দিইনি। এমনকি দুটো টাকার দরকার হলে আমি তোমার কাছে হাত পেতে দাঁড়িয়েছি, তুমি না দিলে আমি কোনো প্রতিবাদ করিনি। সেই তুমি আজ আমাকে চোর বলতে পারলে? শ্বশুর মশাইয়ের অসুখ, টাকার দরকার, তা মায়ের কাছে চাইলেই তো পারতে। মায়ের হার চুরি করতে গেলে কেন? বাবা, বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি বাবা, আমি চোর নই বাবা, তুমি বিশ্বাস করো, আমি চোর। হাতে নাতে ধরা যখন পড়েছ, চোর তো
তোমাকে ভাববেই। আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছো এটা আমি ভাবতেই পারিনি। তুমি যে চুপ করে দাঁড়িয়ে আছো কিছু বলো। খুব তো বড় ছেলের নামে সবাই গাইতে, এমন সোনার চাঁদ ছেলে হাজারে একটাও মেলে না। সেই সোনার চাঁদ ছেলের কাণ্ড কারখানা নিজের চোখে দেখলে তো। সুজাতা, আমি সব নিজের চোখে দেখলাম, এখন শুধু ভাবছি কেমন করে সম্ভব হলো। আমি হাত করে ঘুমিয়েছিলাম কত, আমি স্বপ্ন দেখিনি তো যে অরূপের পকেটে তোমার হার ছিল। আপনার ছেলেকে আপনি ভুল বুঝেছেন। তোমাকে আর চোরের হয়ে ওকালতি করতে হবে না। তুমি অরূপকে আর চুরি করে বাপের বাড়ি পাচার করবার পরামর্শ দিয়েছো। মাগো, আমি গরিবের মেয়ে, আপনাদের বাড়ির বউ হয়ে এসেছি। তাই বলে আমার মনে এত নিচ রয়েছে আমি আমার স্বামীকে চুরি করতে বলবো? একেবারে ঘরের লক্ষ্মী প্রতিমা, তবুও যদি স্বামী চোর না হতো। মাগো, আমি অপরাধী মা, যা কিছু বলবার তুমি আমাকে বলো মা। যে শাস্তি দিলে ভালো হয় তুমি আমাকে দাও মা, কিন্তু ও তো কোনো অন্যায় করে দিবা। দয়া করে তুমি ওকে কিচ্ছু বলো না। 100 বার বলবো, 1000 বার বলবো, চোরের বউ, চোরের বউ, চোরের বউ। তুই চোর, তুই চোর, তুই চোর। আমার কোকা বাবু চোর নয়, আমার কোকা বাবু যদি চোর হয় তাহলে এই পৃথিবীতে সৎ বলে কেউ থাকবে না। সমস্ত পৃথিবীটা চোর, গুন্ডা, বদমাইশে ভরে যাবে। এই, তোকে এখানে কে আসতে বলেছে? যা, দূর হয়ে যা এখান থেকে। আমি যে সামান্য চাকর দিদিমা, তবু আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, নিজের স্বার্থের জন্য আমার খোকা বাবুর মাথার উপর আপনি এত বড় মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দেবেন না। ভাইরা, খোকা বাবু, তুমি আর চুপ করে দাঁড়িয়ে থেকো না, একবার, শুধু একবার চিৎকার করে বলো, এ মিথ্যা, এ ষড়যন্ত্র। বলো বলো, তুমি বলো, এ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। না ভৈরব, তা হয় না। আমার পকেটে যখন হার পাওয়া গেছে তখন আমি চুরি করেছি ভৈরব কাকা, আমি চুরি করেছি, আমি চোর ভৈরব কাকা, আমি আমি বিশ্বাস করতে পারছি না। ওরে অরূপ, তুই মিথ্যার কাছে এইভাবে পরাজয় স্বীকার করেছে না। নিজের চোখে সবকিছু দেখার পরও এ মিথ্যা। বেশ, আমারও শেষ কথা তুমি শুনে রাখো। এই কুলাঙ্গার ছেলেকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি এই বাড়ির জলে স্পর্শ করবো। আমার খোকা বাবুকে আপনি এত বড় শাস্তি দেবেন না। ভৈরব কাকা, খোকা বাবু, দুঃখ করো না ভৈরব কাকা। মাগো, তুমি আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছ মা। তোমার দেওয়া শাস্তি মাথায় নিয়ে এই সর্বাণীর হাত ধরে আমি এই বাড়ি থেকে চলে যাব মা। এই কুলাঙ্গারের মুখ আর তোমার কোনোদিন দেখতে হবে না মা। আমি চলে
যাব দূরে, অনেক দূরে এই কুলাঙ্গারের ছায় বাড়িতে আর পড়বে না। এই কুলাঙ্গারের এই বাড়ির গায়ে আমি তোকে যেতে দেবো না, আমি তোকে যেতে দেবো না। আমি যে তোকে আমার প্রাণের চেয়ে বেশি আপন করে মানুষ করেছি না, আমার এই ছোট্ট বুকটার মাঝে আমি তোকে লুকিয়ে রাখবো, দেখি সেখান থেকে কে তোকে ছিনিয়ে নিতে পারে। না বাবা, আমার জন্য তুমি তোমার জীবনে অনেক অনেক দুঃখ সহ্য করেছ বাবা, আর আমি তোমাকে দুঃখের সাগরে টেনে আনতে চাই না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি বাবা, জীবন যুদ্ধে জয়ী হতে পারি। তুই চলে গেলে তোরে মৃত্যু ভিতরে কি অবস্থা হবে একবার কি তুই ভেবে দেখেছিস? কেন আমি আছি অনুভব নেই। বাবা বাবা কেঁদো না বাবা, চোখের জল ফেলো না। রাজা রামচন্দ্র একদিন পিতা মাতা রাজৈশ্বর্য রাজ সিংহাসন সব কিছু ধুলি মুষ্টির মতো ত্যাগ করে দিয়ে বনবাসে চলে গিয়েছিল বাবা। সেদিন রাজা দশরথ তার বুকের ব্যথা দুহাতে চেপে ধরে হাসি মুখে রামচন্দ্রকে বিদায় দিয়েছিল। তুমিও আমাকে হাসি মুখে বিদায় দাও। মা মাগো, চলার পথে হয়তো অনেক ভুল আমি করেছি মা, না জেনে তোমাকে আমি অনেক অনেক কটু কথা বলেছি, অনেক অপরাধ তোমার কাছে আমি করেছি মা। সব অপরাধ তুমি মন থেকে মুছে ফেলে এই কুলাঙ্গার ছেলেকে তুমি ক্ষমা করে দাও মা, আশীর্বাদ করো মা, তুমি আমার জন্য আশীর্বাদ করো। তুমি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো ভৈরব কাকা, বিদায় পেলাম। তুমিও আমার প্রণাম নাও কাকা, তুমিও আমার প্রণাম নাও। তুমি তো চাকর নও,
তুমি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছ, তাই তুমি তো চাকর নও কাকা, তুমি যে আমার মা। দুঃখের সাগরে কান্নার ব্রত উদযাপন করতে চলেছি কাকা, তোমার আশীর্বাদই হবে আমার জীবনে চলার পথের পাথেয়। চলো চলো সন্তানী। বাবা, আমাকে একটু আশীর্বাদ করুন বাবা, আমি যেন সব সময় আমার স্বামীর পাশে পাশে থেকে বিপদে সাহস, দুঃখে সান্ত্বনা আর ন্যায়ের পথে এগিয়ে যেতে আমি যেন সাহায্য করতে পারি বাবা। তোরে পুরো ছেলেটাকে ছেড়ে তুমিও চলে যাবি বাবা, তোরা চলে গেলে আমি কি করে বাঁচবো, আমি কি করে বাবা? বিবাহিত মেয়েদের স্বামী ইহকাল পরকাল, সীতা সাবিত্রী বেহুলা সকলেই স্বামীর অনুগামী হয়েছিল। গান্ধারী নিজের চোখ বেঁধে তার স্বামীর সঙ্গে ছিল। আমি সেই সীতা সাবিত্রী গান্ধারী দেশের মেয়ে, তাই আমার স্বামী যেখানে যাবে আমাকে যে সেখানে যেতে হবে বাবা। যাবি বইকে, নিশ্চয়ই যাবি। ওরে নারায়ণ যেখানে থাকবে না, লক্ষ্মী যেখানে থাকতে পারে না বা পারে না, নারায়ণ বীরে লক্ষ্মী একা থাকতে পারে না। মা, মাগো, এই হতভাগিনীকে প্রণাম করার অধিকার কোনোদিন আপনি আমাকে দেননি, তাই আর যাওয়ার সময় আপনাকে একটা প্রণাম জানিয়ে যাই। এই অলক্ষ্মী হয়তো আপনার সংসারে এসে অনেক অপরাধ করেছে, সেসব মন থেকে মুছে ফেলে নিজের মেয়ে মনে করে এই অলক্ষ্মীকে আপনি ক্ষমা করুন মা।
বাবা সময় মতো স্নান খাওয়া করবেন বাবা। ডাক্তার বাবু আপনাকে শরীরের প্রতি লক্ষ্য রাখতে বলেছে, আর মনে করে রাত্রে সময় ওষুধগুলো খেয়ে নেবেন বাবা। এই অলঙ্কিত আর আপনার সংসারে থাকলো না, কে আপনাকে মনে করে দেবে? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, আমি যেন সহ্য করতে পারছি না। সর্বাণী, চলো সর্বাণী, এই ঘরে সংসারে বাড়ি ছেড়ে আজ থেকে রাস্তায় হবে আমাদের একমাত্র আশ্রয়। ওই রাস্তায় হবে আমাদের একমাত্র আশ্রয়। না খোকা, আমি তোকে যেতে দেব না খোকা। খোকা, তুই কি জানিস খোকা, সেই ছোট্টবেলায় গিন্নিমা তোকে আমার কোলে দিয়ে বলেছিল, আমার খোকাকে আমি তোর কাছে দিয়ে যাচ্ছি, ওকে তুই দেখেছি ভৈরব, সেই দেখে এই ভৈরব কাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই কাকাকে ছেড়ে বাড়ি ছেড়ে তুই চলে যাবি খোকা। যা খোকা যা, তবে একটা কথা শুনে রাখ খোকা, আজ যদি সত্যি তুই এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে তোকে আজ এই ভৈরব কাকার বুকে পা দিয়ে যেতে হবে। যা খোকা যা, আজ আমি বুক বেঁচে দিচ্ছি, তুই আমার বুকে পা দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা। যা খোকা যা, এই আমি এমনি করে যাওয়ার সময় তুমি আকুতি জানিও না কথা। তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করে গড়ে তুলতে চেয়েছিলে, তোমার সেই খোকা বাবুকে মিথ্যা অপবাদের বর্ষা মাথায় নিয়ে কুকুরের মতো এই বাড়িতে পড়ে থাকবে। বলো কাকা, তুমি বলো, তার চেয়ে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি। এসো এসো বাবা, যাওয়ার সময় চোখের জল ফেলে আমার যাত্রা পথকে তুমি পিছল করে দিও না বাবা। মনে করো না বাবা, এতদিন এই বাড়িতে একটা চোর বাসা বেঁধেছিল বাবা, সেই চোরটা হাতে নাতে ধরা পড়ে এই সংসার থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে বাবা, চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ থেকে আমার সমস্ত স্মৃতি তুমি তোমার মন থেকে মুছে ফেলো বাবা, তোমার মন থেকে তুমি মুছে ফেলো। মনে করো না অরূপ বলে তোমার যে একটা ছেলে ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্টে সে মারা গেছে বাবা। গজলে দেখবো
তোমার বিধার না দয়াল যে তোমার শরণ করে যে তোমার শরণ করে তার তুমি দিলে না তোমার বিধার নাই তোমার বিধার নাই তোমার বিধার নাই সোনার সংসার এক মুহূর্তে শ্মশানে পরিণত হয়েছে। হায় রে সংসার।
আমি তো কারোর ক্ষতি করিনি, তবে কেন আমার মরা যাবে এমনি ভাবে ভেঙে গেল কেন? শান্ত হও দাদা, শান্ত হও। অমন করে কেঁদো না, অমন করে চোখের জল ফেলো না। ঠাকুরকে জানো, দেখবে একদিন সবই ঠিক হয়ে। আর তোমাকে একটা কথা বলি বৌদিমণি, বৌদিমণি গো, এই জগতে যারা বেশি চায় তাদের বেশি করে হারাতে হয়, তাদের বেশি করে হারাতে হয়, তাদের হারাতে হয়। কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন সুজাতা? আনন্দ করো, আনন্দ করো, উৎসব করো, বাহাই উৎসব, বাহাই উৎসব। সুজাতা, আজ তো তুমি জয়ী হয়ে গেছো, তোমার পদের কাটা সরে গেছে। নাচো নাচো সুজাতা, দুয়ার তুলে নাচো, দুয়ার তুলে আমি শব্দ হতে পারছি না। আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটতে ছুটতে সকলের পিতা মাতার সামনে গিয়ে এই অযোগ্য ভাতৃদের গল্প শুনিয়ে তাদের সাথে চিৎকার করে বলবো, তোমরা যেন প্রথম সন্তান থাকতে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো না। কি বলছো তুমি? কি বলছি? কি বলছে তুমি বুঝতে পারছো না? সকলের বুক ভালোবাসার চাইতে যার কাছে ঐশ্বর্য দাবি, সে মা হলেও নারী হলেও সে না গেলে তার কণ্ঠে শুধু বিষ পাওয়া যায়, অমৃত পাওয়া যায় না। কি বললে? আমি নাগিনী? তুমি শুধু নাগিনী নও, কাল নাগিনী। যে আশায় তুমি চোরাবালির বুকে প্রাসাদ তৈরি করতে চাইছো, সেই আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না। চুপ করো তুমি। জানি আমি চুপ করে থাকতে হবে, তাও আমি জানি। তবে একটা কথা জেনে রাখো সুজাতা, তোমার জীবনে এমন একদিন আসবে সেদিন মরুর দাহ বুকে নিয়ে মরুতাপের ব্যক্ত হাকারে তোমাকে আবরণ করতে হবে। ফুলের প্রায়শ্চিত্ত, ফুলের প্রায়শ্চিত্ত, ফুলের প্রায়শ্চিত্ত। আমার খোকা বাবুকে আমি সেই ছোট্ট থেকে বুকে পিঠে করে মানুষ করেছি। আজ সে এই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে গেছে। ভগবান, আমার খোকা বাবুকে কানে থাক, আমার খোকা বাবুর তুমি মঙ্গল করো ঠাকুর, আমার খোকা বাবুর তুমি মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গল করো। আমি কি কিছু ভুল না? আমি যা করেছি ঠিক করেছি। আমার নিজের ছেলে অরূপের জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি প্রস্তুত। কেমন জাল ফেলেছিলাম, জাল ছিঁড়ে শিকার একদম বাইরে যেতে পারলাম না। সত্যি ভাই, তোর বুদ্ধি আছে, তুই যা উপকার করলি তা বলবার নয়। কিন্তু দিদি, এবার আমার একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা? জানো দিদি, বসে বসে খেয়ে একদম কুড়ি হয়ে যাচ্ছি, তাই ঠিক করেছি আমি একটা ব্যবসা। খুব ভালো কথা, খুব ভালো কথা। ব্যবসা মানে খুব ভালো জিনিস। কথাতে আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। তাহলে তুমি আমাকে 1000-10 টাকা দাও, আমি ব্যবসা শুরু করে দিই। কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? কেন? তোমার ওই সোনার জিনিসগুলো আমাকে দাও দিদি, শেখরার দোকানে বাধা রেখে টাকা নিয়ে নেবো, পরে তোমাকে সব ছাড়িয়ে এনে দেবো। তোর জামাই বাবু
দিদি, জামাই বাবুকে তুমি না বললে জামাই বাবু জানবে কি করে? তুমি তো জানো ন্যায় আর সত্যের পাহাড় জমে আছে আমার এই ছোট্ট বুকটার মাঝে। এখান থেকে একটা কথাও কেউ জানতে পারবে না। আর তাছাড়া আমার ব্যবসা মানে অনুপের ব্যবসা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? ঠিক আছে, চল তোকে লুকিয়ে লুকিয়ে সবকিছু দিচ্ছি, কিন্তু দেখিস ভাই আমার মুখ কিন্তু তুই রক্ষা করিস, ভবিষ্যতে আমার যেন কোনো ক্ষতি না হয়। তুই শুধু মায়ের পেটের ভাই বলে এই জিনিসগুলো আমি তোকে লুকিয়ে লুকিয়ে দিচ্ছি। আয় ভাই আয়। না না দিদি না, ক্ষতি তোমার হবে কেন? আমি ঠিক সময় আমি এমন ব্যবসা শুরু করেছি তাতে আগে হাতে এসেছে নগদ 7,000 টাকা, এখন হলো 20 থেকে 15,000 টাকার স্বর্ণালঙ্কার। এবার ধীরে ধীরে আমার হাতে আসবে সম্পত্তি ও বাড়ির দলের বাড়ির চিড়ে কোঠায় দাঁড়িয়ে দিদিকে পাঠাবো কাশি। গয়া পাঠালে দিদির সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে। দিদির ওই ব্যথা ভরা মুখটা দেখলে আমি সইতে পারবো না। হাজার হোক একই মায়ের গর্ভে জন্মেছি আমরা, তাই দিদিকে একেবারে মৃত্যুর ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে গিয়ে পৌঁছায় তা কেউ কোনোদিন বলতে পারে না। যে কলকাতা ছিল একদিন আমার কাছে স্বপ্ন, সেই কলকাতার বুকে নিজেকে কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারবো এ আমার কল্পনার বাইরে। আর শুধু প্রতিষ্ঠিত নয়, এই শহরের সকলের কাছে আমি একজন দয়ালু মহৎ উদার ব্যক্তি। এসো বাবা এসো, আমার চিঠি তাহলে ঠিক সময় মতো পৌঁছে। হ্যাঁ কাকা বাবু, আপনার জরুরি চিঠি পেয়ে আমি সমস্ত কাজ ফেলে ছুটে চলে এসেছি। কেমন আছো বাবা? ভালো আছি কাকা বাবু। থাক বাবা থাক, দীর্ঘজীবী হও। আপনি কেমন আছেন কাকা বাবু? থাকা আর না থাকা, যত তাড়াতাড়ি এই পৃথিবীর মায়া কাটিয়ে উপরে চলে যেতে পারবো তাতেই মঙ্গল। হ্যাঁ, যেমন আমি তোমাকে জরুরি চিঠিটা দিয়েছিলাম, শুনলাম তুমি নাকি শ্রমিকদের বেতন অনেক অনেক বাড়িয়ে দিয়েছো। আপনি ঠিকই শুনেছেন কাকা বাবু, শুধু তাই নয়, এখন থেকে শ্রমিকদের বোনাস দেবো বলে ঠিক করেছি। সে কি, শ্রমিকদের পিছনে তুমি যদি সব খরচ করে ফেলো তাহলে তোমার কি থাকবে? কেন কাকা বাবু, আমি তো বেশ ভালোই আছি, 2 বেলা পেট ভরে খেতে পাচ্ছি, গাড়ি আছে, বাড়ি আছে। একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে এর থেকে আর কি প্রয়োজন? রঞ্জন, সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে অর্থের প্রয়োজন আছে। আমি চাই না কাকা বাবু শ্রমিকদের বুক পড়া হাহাকার আর দীর্ঘ শ্বাস নিয়ে সমাজের মুখে মাথা উঁচু করে থাকতে। আমি চাই সব হারিয়ে সর্বহারাদের মাঝে এক হয়ে বেঁচে থাকতে, আর তাতেই বাবু জীবনে অনাবিল আনন্দ। আপনি তো জানেন কাকা বাবু কি দারুণ কষ্টের মধ্যে শ্রমিকদের দিন কাটাতে হয়। আমি নিজে শ্রমিকদের বস্তিতে গিয়ে দেখেছি তারা 2 বেলার পরিবর্তে 1 বেলা পেট ভরে খেতে পায় না। শিক্ষার অভাবে তাদের ছেলে অন্ধকারে পড়ে মরে, অথচ আমি কারখানার মালিক, আমার কর্তব্য ওদের মুখে একটু শান্তির হাসি ফুটিয়ে তোলা। তাই বলে তোমার কিন্তু এতটা বাড়াবাড়ি করা উচিত নয় রঞ্জন। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি কাকা বাবু, আমি শুধু তাদের বেতন দিয়ে বোনাস বাড়িয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে 2 বেলা 2 মুঠো খেয়ে পরে বাঁচবার ব্যবস্থা করছি মাত্র। আর তারাও সেই বেঁচে থাকার আনন্দে আমার কারখানায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বেশ বেশ, যা ভালো হতো তাই করো। তবে তুমি আমার বন্ধু ছেলে, আমি তোমাকে খুব স্নেহ করি এবং ভালোবাসি, তাই তোমার ভবিষ্যতের কথা চিন্তা করতে বলছি না।
ও মিতা, কি খবর মা? বাইরে এক ভদ্রলোক বসে আছেন, তোমার সঙ্গে দেখা করতে চাই। ও আচ্ছা আচ্ছা, তুমি মিতার সঙ্গে গল্প করো, আমি দেখে আমার বৈঠকখানায় গিয়ে দেবো। কেমন আছেন রজদা? ভগবান যেমন দেখছে তাই বুঝি? কাজ রয়ে নাই মিতা, এখন আমি আসি, অনেক কাজ রয়ে আছে। আপনি এখানে এসে কাজের অজুহাত দেখেই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এত তারা কিসে? ঘরই তো নেই। ঘরই না থাকলেও ঘর তো আছে। ও মা, মা গো। কি হলো মিতা? দুদিন জ্বরে পিছে পড়েছিলাম, হঠাৎ মাথাটা ধরেছে। অসহ্য যন্ত্রণা, আমার কপালটা একটু চেপে ধরুন না রঞ্জনদা। ঠিক আছে, আমি কাকা বাবুকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না রঞ্জনদা, কাকা বাবু নয়, শুধু তুমি। তোমায় একটু না দেখলে আমি ভাবতে পারি না। আমি পাগলে পাগলে ধরে রাখতে পারি না।
একজনের বিবাহিতা স্ত্রী, তোমার শীতে সিঁদুর, হাতে শাখা, তোমার এই আচরণ দেখে লজ্জায় নারীরা মুখ লগাবে, তোমার গায়ে দেবে ঘৃণার ফুৎকার। চুপ! তোমার মুখে আমার নাম শুনতে চাই না, তোমাকে আমি ঘৃণা করি, তোমার সঙ্গে কথা বলতে দূরের কথা, তোমার মুখ দেখাও মহাপাপ। তুমি যে নারী ঘরে স্বামী থাকতে পর পুরুষের রূপে আকৃষ্ট হয়ে নিজের দেহকে মিলিয়ে দিতে চায়, সে নারী মায়ের জাত হলেও সে একটা প্রিয় আর বিলাসিনী। কি বলে? আমি প্রিয় আর বিলাসিনী? তবে কি আমি ভুল করলাম? না, আমি কোনো ভুল করিনি। ভুল করছো, ভুল করে ভুল পথে চলতে শুরু করে তখন ছেড়ে যাবে না, সত্যিই ভুল পথে চলছে। কেউ সে ভুল ধরিয়ে দিতে গেলেও বিশ্বাস করে না, ভাবে তার চলার পর ঠিক। আমি শুধু একাই ভুল করছি, তুমি ভুল করছো না। এই সমান ভুল ধরিয়ে দাও, যদি আমি সঠিক পথে চলতে পারি। তাহলে বলো, কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো? আমি তোমাকে দূরে সরিয়ে রাখিনি মিথা, বরং তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো। ঠিক আছে, তাহলে তুমি গ্রামের মায়া কাটিয়ে এখানে এসো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। না তো হয় না মিথা, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, কর্ম ছেড়ে আমার গর্ভধারিণী মাকে ছেড়ে এই শহরে আমি কিছুতেই আসতে পারবো না। কর্ম ছাড়বে কেন? তুমি এখানেই ডাক্তারি করবে। মিথা, কর্মকে স্বার্থের দিক থেকে বড় স্বার্থের দিকে নিয়ে যাওয়ার মুক্তি, নিজের স্বার্থকে বড় করে রাখা মুক্তি নয়। বেশ, তুমি যখন জেদ করে থাকছো, তখন আমিও বলবো আমি কিছুতেই সেখানে ফিরে যাবো না। আমি জানতাম তুমি এই কথা বলবে, কারণ যে পাখি জানা আমি উক্ত আকাশে উড়ে বেরিয়েছে, সেই পাখিকে আর সোনার খাঁচায় ধরে রাখা যায় না। ঘরের চেয়ে বাইরের আকাশ সুন্দর করে তোলা। থাক থাক, তোমাকে আমার উপরে রিকশা দিতে হবে না। আমি জানতাম তুমি এই কথা বলবে, কিন্তু আমার মায়ের অনুরোধ রাখতে আমি তোমার কাছে এসেছি। মিতা, তুমি বলি একটা কথা রাখতে। কি কথা? আমার মা শয্যায় পড়ে আছে, শেষবারের মতো একটিবার তোমাকে দেখতে চাই। তুমি সেখানে গিয়ে না থাকো, অন্তত একটিবার আমার মৃত্যুগত যাত্রী মাকে দেখা দিয়ে আসবে। তবু মৃত্যুর আগে আমার মা জানবে যে আমি কি হয়েছি। না, আমি যাবো না। ওই গ্রামের বাড়িতে মাত্রা আমি রাখবো না। মহের ঘরে তুমি আচ্ছন্ন, তাই উজ্জ্বল আলোকে তুমি অন্ধকার দেখছ। সারা জীবন তোমাকে সেই অন্ধকারের মাথা করে মরতে হবে। আর ওই সন্ধান তুমি কোনোদিনই পাবে না। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। না, শুধু বলছি যে সুখের সংসার পাওয়ার জন্য মেয়েরা সাধনা করে, তুমি সেই সংসার পেয়ে মহের ঘরে স্বেচ্ছায় তা ত্যাগ করলে, হিন্দু ধর্মের সংস্কার যদি শব্দ হয়, তাহলে তোমার এই মোহের নির্ণয় কাঁদে। সেদিনই তুমি বুঝবে কি ভুল তুমি করেছ। সেদিন অনুতাপে আগুনে তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে না, জ্বলে পুড়ে তুমি আমার সময় আমি একটা কথা বলে যাচ্ছি না। আজ যেমন এক বুকে ব্যথা নিয়ে দুপুরা চোখের জলে ফেলতে ফেলতে আমাকে চন্দনপুর গ্রামে ফিরে যেতে হচ্ছে, ঠিক এমন একটা দিন তোমার জীবনে আসবে, তুমিও কাঁদিবে, দু চোখের জলে বুক ভাসাবে, আর হাহাকার করে কাঁদবে, আর বলবে স্বামী আমাকে একটু চন্দনপুর গ্রামে ফিরিয়ে নিয়ে যাও। এ কথা যদি মিথ্যা হয়, তাহলে আকাশে চন্দ্র সূর্য সব মিথ্যা হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। কি বলবো? চন্দ্র সূর্য সব মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। আরে শোনো, শুনে যাও, আমি তোমার ঘর ছেড়ে এসে যখন কোনো অনুতাপ করিনি, তখন কোনো অনুতাপের আগুনে আমাকে পুড়িয়ে মারতে পারবে না। কারণ আমি যে কলকাতার রসগোল্লা, কারো পাখে বড়, কারো পাখে ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সবাই কাঁদবে, সবাই কাঁদবে।
হয়ে গেল, এখন পর্যন্ত বাড়িতে ফিরল না। কোন সকালে বেরিয়েছে, এভাবে সারাদিন না খেয়ে তাকে